চলো আজকে দুটো থিওরিকে একসঙ্গে পড়বো। আগের দিন কনসেন্ট্রিক জোন মডেল বলেছিলাম, আজকে সেক্টর থিওরি এইটা নিয়ে আলোচনা করব। কিন্তু কিভাবে আলোচনা করব? দুটোকে কম্পেয়ার করে। মজার বিষয়, দুটোতে 5টা জোন আছে, ফলে কিছু তো কমন আছেই। আরও কিছু জিনিস আছে যার জন্য আমরা কম্পেয়ার করতে পারি, এই তত্ত্বটার সঙ্গে এই তত্ত্বটার কম্পেয়ার করতে পারি। আরবান মরফোলজিকে ব্যাখ্যা করার জন্য যে সমস্ত তত্ত্বগুলো রয়েছে তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো কনসেন্ট্রিক জোন থিওরি। এটাকে ক্লাসিক্যাল থিওরিও বলা হয়। কেন বলা হয়? যেমন করে আজকের দিনে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এগুলোকে রিমেক করে বিভিন্ন জন বানায়, কেউ আবার নতুন করে ওটার মধ্যে মিউজিকটাই চেঞ্জ করে দেয়, কেউ আবার লিরিক্স ঠিক রেখে তার মধ্যে মাঝে মাঝে মিউজিক চেঞ্জ করে, আবার কেউ কেউ লিরিক্সেরই সামান্য চেঞ্জ করে দেয়। এত কিছু কাণ্ড কারখানা হয়। কখনো কখনো মার্চ করে, দুটো গানের সঙ্গে মার্চ করে দেয়, দু একটা লাইন রবীন্দ্রসঙ্গীত ঢুকিয়ে দেয়। আর এর কারণেই রবীন্দ্রসঙ্গীত আজও ক্লাসিক্যাল। ঠিক এমনই আরবান মরফোলজি, যে সমস্ত থিওরিগুলো রয়েছে আরবান মরফোলজিতে, সেই সমস্ত থিওরিগুলোর মধ্যে কনসেন্ট্রিক জোন থিওরিটাও হলো ক্লাসিক্যাল টাইপ। বাট হোয়াই? কেন? তার কারণ হলো এই মডেলটাকে নিয়ে পরবর্তীকালে অনেকে রিমেক করেছিলেন। রিমেক মানে এক্ষেত্রে মডিফিকেশন করেছিলেন। এমনই একজন হলেন হোমার হোয়াইট। ওকে, তিনিও আমেরিকারই একজন একজন জিওগ্রাফার ছিলেন, সোসিওলজিস্ট বলে ভালো হয়, সমাজতত্ত্ববিদ বলে বেশি ভালো হয়। হোমার হোয়াইট কী করেছিলেন? তিনি আমেরিকার 64টা শহরের ভূমির ব্যবহার এবং আরবান মরফোলজি, মানে আভ্যন্তরীণ যে গঠন, আমরা আগের দিনই বলেছি যে হোয়াট ইজ আরবান মরফোলজি। ওকে, এই প্রসঙ্গে বলে নেই, হোমার হোয়াইট 64টা শহরের আরবান মরফোলজিকে স্টাডি করেন। দ্যাট মিনস সেই শহরের বিল্ডিং ব্লক, সেই শহরের বিল্ডিং ডেন্সিটি, সেই শহরের রোডের প্যাটার্ন, এই সমস্ত বিষয়গুলোকে যদি স্টাডি করে কেউ, তাহলে আরবান মরফোলজিকে স্টাডি করা। তার মানে তিনি, মানে হোমার হোয়াইট 64টা শহরের আরবান মরফোলজি মানে হচ্ছে বিল্ডিং স্ট্রাকচার, বিল্ডিং ব্লক, ওকে, বিল্ডিং ডেন্সিটি, ইভেন রোড প্যাটার্ন, রোড ডেন্সিটি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে স্টাডি করার পরে, গভীরভাবে স্টাডি করার পরে তিনি 1949, ওকে 1925 সালে কনসেন্ট্রিক জোন থিওরি, তার 14 বছর পরে 1949 হচ্ছে তো নাকি, না 39 হচ্ছে, 39 নাকি, 25 থেকে 14 যোগ করলে কত হচ্ছে? 39। তাহলে আমি একটু বলেছি, রং ইনফরমেশন দিয়েছি। 1939 সাল। ওকে, আমরা এটাই মনে রাখবো যে 1925 সালে কনসেন্ট্রিক জোন থিওরি দিয়েছিলেন ইডব্লিউ বার্জেস। তার 14 বছর পরে হোমার হোয়াইট তার মডেলটাকে, মানে কনসেন্ট্রিক জোন থিওরিটাকে, ইডব্লিউ বার্জেসের কনসেন্ট্রিক জোন থিওরিটাকে মডিফিকেশন করে, ইভেন পরিমার্জিত করে, ওকে, আপডেট করে তিনি তার নতুন মডেল উপস্থাপন করলেন, যেটাকে বলা হয় সেক্টর থিওরি। ওকে, এখন প্রশ্ন হলো যে কোথায় কোথায় মডিফিকেশন করলেন, আমরা আজকে সেটাই দেখব। ওকে, দুজনের মধ্যে মিল কিন্তু আছে, আমেরিকারই, দুজনেই কিন্তু আমেরিকার সমাজতত্ত্ববিদ বা ভূগোলবিদ। ওকে, তিনি কেবলমাত্র, মানে আমি ইডব্লিউ বার্জেসের কথা যদি বলি তাহলে বলবো ইডব্লিউ বার্জেস কেবলমাত্র একটি শহরকে অবজার্ভ করেন, সেটা হলো চিকাগো শহর। ওকে, তো চিকাগো শহরের ভূমির ব্যবহারকে দেখে তিনি তার মডেলটা উপস্থাপন করেন। কিন্তু হোমার হোয়াইট তার মডেলটা একটু আলাদা। তার মডেলটা 64টা শহরকে অবজার্ভ করার পরে, গভীরভাবে অবজার্ভ করার পরে তিনি তার মডেলটা উপস্থাপন করেন। ফলে এটার গ্রহণযোগ্যতা আমার বলবো ইডব্লিউ বার্জেসের থেকে অনেক বেশি, কারণ এটা 64টা শহরের জন্য প্রযোজ্য ছিল। ওকে, আবার সঙ্গে শুধু 64 নয়, আমি বলবো 65+1। ওয়াই? কারণ হচ্ছে ইডব্লিউ বার্জেসের কনসেন্ট্রিক জোন থিওরিটাকে যদি মডিফিকেশন করে, তাহলে বকলমে পরোক্ষভাবে চিকাগো শহরকেও কিন্তু দেখা হয়ে গেল, কারণ চিকাগো শহরের উপরেই কিন্তু ইডব্লিউ বার্জেস তার তথ্যটা দিয়েছিলেন। ক্লিয়ার? তাহলে এই জন্য যদি বলি অ্যাকসেপ্টেন্স কার বেশি, তাহলে বলবো ইডব্লিউ বার্জেসের অপেক্ষা হোমার হোয়াইটের সেক্টর থিওরির প্রয়োগযোগ্যতা অনেক বেশি। হবেই না কেন? কারণ এর থেকে অনেক 14 বছর পরে দেওয়া হয়েছে, এই মডেলটাকে আপডেট করে দেওয়া হয়েছে। আপডেট তো সবসময় ভালোই হয়। ওকে, অ্যান্ড্রয়েড ভার্সন যেগুলো আপডেট বেরোচ্ছে, অনেক বেশি ফিচার্স থাকে, তো অবভিয়াসলি 14 বছরের ব্যবধানে মডেল আপডেট হচ্ছে, তো অনেক কিছু তো থাকবেই। এর অনেক কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলোকে মুক্ত করে নতুন মডেল তৈরি করা হলো সেক্টর থিওরি। ক্লিয়ার? সাল হলো 1939। ক্লিয়ার? ওকে, তো এই হলো ফার্স্ট ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দ্য হোমার হোয়াইট।
এবার আমরা জোন দেখব। বাট একটা প্রশ্ন, বেসিক প্রশ্ন মাথার মধ্যে আসে যে স্যার আপডেট হলো, বাট আপডেট হয়ে কেন এরকম হলো? অন্য কিছু হতে পারতো তো, কি এমন আছে এখানে যার জন্য এরকম চেহারা হলো? এটারই আপডেট মডেলে, হ্যাঁ এটা বোঝা যাচ্ছে অনেকগুলো কনসেন্ট্রিক সার্কেল এখানেও আছে, এখানে অনেকগুলো কনসেন্ট্রিক সার্কেল আছে, একটু চেঞ্জেস আসছে। বাট এটা বলার আগে আমরা একটু অন্যরকম জিনিস জেনে নেব, ভূগোলে জ্যামিতি কোথায় কোথায় ঢুকে আছে, ঠিক আছে? জিওগ্রাফি, জিওমেট্রি ইন জিওগ্রাফি, এইটা এই পড়াশোনা থেকে আমার আজকে যে টাস্ক এর থেকে আলাদা। ওকে, জিওমেট্রি ছাড়া ভূগোল হয় না, জ্যামিতি ছাড়া ভূগোল হয় না। জ্যামিতির কী কী জিনিস দেখি আমরা? জ্যামিতির বিভিন্ন রকম শেপ দেখি। ওকে, সার্কুলার, হ্যাঁ, বর্গক্ষেত্র মতো, আয়তক্ষেত্রের মতো, কখনো কখনো আবার ট্রায়াঙ্গুলার দেখি, কখনো কখনো আমরা হেক্সাগোনাল দেখি। ওকে, কখনো কখনো আমরা কনসেন্ট্রিক দেখি, আবার কখনো কখনো সেক্টরাল দেখি। হোয়াট ডাজ মিন বাই দ্য সেক্টর? আগে সেক্টর কি এইটা বলে নিচ্ছি। হোয়াট ইজ সেক্টর? এইটা বোঝানোর জন্য আমি যে জায়গাটা এখন বোঝাচ্ছি সেটা হলো জিওমেট্রি ইন জিওগ্রাফি, জ্যামিতির প্রয়োগ, ভূগোলে জ্যামিতির ব্যবহার, কোথায় কোথায় জ্যামিতি ঢুকে আছে। তাহলে এইটাতে তো আমরা দেখেছি এটা কনসেন্ট্রিক সার্কেল। কনসেন্ট্রিক, কনসেন্ট্রিক মানে ডোনাট, ডোনাট হলো একটা কনসেন্ট্রিক সার্কেল। ওকে, পিৎজাকে যদি বলা হয়, পিৎজা কেমন শেপ? ট্রায়াঙ্গুলার তো নয়, সার্কুলার। বাট সার্কুলারটা কি হচ্ছে? সার্কুলার শেপের পরে এটাকে কাটা হচ্ছে। ওকে, এই শেপ হবে। ওকে, বাট যদি ডোনাটকে পিৎজার মতো কাটা হয় তাহলে কি হবে? ডোনাটকে পিৎজার মতন কাটলাম। পিৎজা তো বেসিক্যালি একটা সার্কুলার থাকে, দেন সার্কুলার থাকার পরে আমরা এরকমভাবে কেটে নিই, দিয়ে এই ফালিগুলোকে আলাদা করে বার করে নিই, তাহলেই হয়ে যায় পিৎজার শেপ। পিৎজা বলতে তো এটা, এই শেপটাকে আমরা বুঝি। ওকে, তো যদি ডোনাট হয় এটা, এবং ডোনাটকে যদি পিৎজার মতন কাটি, তাহলে যে রূপ হয় তাকে বলা হয় সেক্টর। ওকে, আমাদের ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে যা কাজ করি বা যে যে কাজগুলো করি, যে খাবারগুলো খাই, তার সাপেক্ষে যদি আমরা যে শেপগুলোকে, জিওমেট্রির যে শেপ, জিওমেট্রিক্যাল শেপ, সেগুলোকে বুঝবো ভাবি, তাহলে এটাই দাঁড়ায়। ক্লিয়ার সবার কাছে? ওকে, তো আমরা যেটা বলছিলাম, যেখানে ছিলাম, ঠিক আছে, আমরা দেখছিলাম যে জিওমেট্রি ইন জিওগ্রাফি, ভূগোলে কোথায় কোথায় জ্যামিতি ঢুকে আছে। তো দেখে নিব কোথায় কোথায় আছে। দেখো, প্রথমে এই সার্কেল, এই শেপটা হচ্ছে, এই শেপটা কি? কনসেন্ট্রিক সার্কেল, ইডব্লিউ বার্জেস। সেক্টর, যেটা আজকে আলোচনা করছি, দ্যাট ইজ সেক্টরাল শেপ, এটা জিওমেট্রিক্যাল শেপ। আর কোথায় আছে? আমরা যদি ভূমির ব্যবহার বা সেটেলমেন্ট, রুরাল সেটেলমেন্ট অথবা আরবান সেটেলমেন্টের যদি মরফোলজি দেখি, তাহলে রোডের বিন্যাস দেখা হয়, কোথাও কোথাও রেক্টেঙ্গুলার থাকে। শুধু রোডের বিন্যাসই দেখা হয় না, নদীরও বিন্যাস দেখা হয়। তো নদীর বিন্যাসও আমরা রেক্টেঙ্গুলার অথবা সেন্টিপিটাল, কখনো কখনো সেন্টিপিটালও দেখি। সেন্টিপিটাল মানে এখান থেকে সব বেরিয়ে যায়। ওকে, তো এইটাকে বলা হয় সেন্টিফিউগাল। ওকে, বা রেডিয়াল, তো এই প্যাটার্নও দেখা হয়, কখনো সেন্টিপিটালও দেখা হয়। সবই কিন্তু জ্যামিতিক শেপ। নদীকে ব্যাখ্যা করার সময় আমরা জ্যামিতিক শেপ নিয়েছিলাম। ওকে, আমরা সেটেলমেন্ট গ্রো করার জন্য রোড কীভাবে উপাদান, মানে কীভাবে শেপ চেঞ্জ করে, তো সেটেলমেন্ট টাইপস, সেটেলমেন্ট প্যাটার্ন, এ দেখতে গিয়ে টি প্যাটার্ন, তারপরে আই প্যাটার্ন, ওয়াই প্যাটার্ন, এটসেট্রা দেখেছি, সবই কিন্তু জিওমেট্রিক শেপ। ওকে, টি শেপ, টি প্যাটার্ন, ওয়াই প্যাটার্ন মানে হলো অ্যালফাবেটিক্যাল, বাট ওটা জিওমেট্রিক্যাল শেপ দিয়ে তৈরি হয়। ওকে, আবার আমরা যদি দেখি যে আমরা যদি হেক্সাগোনাল শেপটা দেখি, জিওমেট্রির, জ্যামিতির হেক্সাগোনাল শেপটা কে ব্যবহার করেছিল? ভূগোলে কোন জিওগ্রাফার এই শেপটাকে ব্যবহার করে তিনি তার মডেল উপস্থাপন করেছিলেন? জানো এরকম কোনো লোকের নাম যে হেক্সাগোনাল শেপটাকে, হেক্সাগোনাল মানে হচ্ছে ষড়ভুজ, এই ষড়ভুজকে নিয়ে তার তত্ত্ব মানে আবিষ্কার করেছিলেন? এরকম কোনো লোকের নাম যদি মনে থাকে বা জেনে থাকো তাহলে বলো। জানা নাই? ক্রিস্টলারের নাম শোনোনি? ক্রিস্টলার নাম শোনোনি না? তো সিলেবাসটা দেখো একবার, সিলেবাসের মধ্যে লাস্ট যে পয়েন্টটা কি দেওয়া আছে ওখানে দেখে নাও। আজকে লিঙ্ক তৈরি হোক, যে শেপটার সঙ্গে কানেকশন তৈরি হোক। সিলেবাসটা বার করো, সিলেবাসের মধ্যে দেখো লাস্ট ইউনিট যেটা আছে, সেখানে একটা তত্ত্বের প্রসঙ্গ টানা আছে। সেই তত্ত্বটা কি দেখো, এটা উনি লেখা আছে না, আর কিছু লেখা নাই না? তাহলে জেনে রাখো, সেন্ট্রাল প্লেস থিওরি যে তত্ত্বটা বা থিওরিটা,
সেই থিওরিটা ক্রিস্টলার প্রদান করেছিলেন। ওখানেও সেটেলমেন্টের বিন্যাসটাকে দেখানো হয়, আর সেই ব্যাপারটাকে ব্যাখ্যা করতে গিয়ে ক্রিস্টলার এই হেক্সাগোনাল শেপটাকে নিয়ে তিনি তার তত্ত্বটা তৈরি করেন। তার মানে তত্ত্বের ইনগ্রেডিয়েন্ট জ্যামিতিক শেপ। সেই শেপটা কেমন? হেক্সাগোনাল। এই শেপ তো জ্যামিতিতে পড়েছো তোমরা, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তভুজ, এগুলোর নাম আছে। পঞ্চভুজ হলে পেন্টাগন, ষষ্ঠভুজ হলে হেক্সাগন, সেপ্টাগন, অক্টাগন, এরকম করে অনেকগুলো হতে পারে, বাট সবই হলো পলিগন। ওকে, সবই কিন্তু জ্যামিতির শেপ। ওকে, তো আমরা যেটা বুঝলাম এতক্ষণ ধরে, জিওমেট্রি ইন জিওগ্রাফি, ক্লিয়ার? জ্যামিতি ছাড়া ভূগোল হয় না, ক্লিয়ার? তাই জ্যামিতিটা সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। চলো এবার আমরা সেক্টর থিওরিতে যাই। সেক্টর থিওরিতেও আমরা জ্যামিতিক শেপটাকে আগে ভালো করে বুঝবো, কোনটা সেক্টরাল প্যাটার্ন। সেক্টর আরও অনেক জায়গায় আছে। সাপোজ যদি বলি সেক্টরের কথা বলা হয়, তাহলে সিডি, যারা কম্পিউটার জানো, বেসিক কম্পিউটার, তারা সিডি বা ডিভিডি বা হার্ড ডিস্ক, তারা দেখবে সেক্টর তৈরি হয়, ব্যাড সেক্টর। ওকে, সেক্টর বলে হয়, ওগুলোকে সেক্টর বলে। ওকে, যখন সিডি ক্যাসেটে অথবা হার্ড ডিস্কে যখন রাইট হয়, রিড হয়, তখন সেক্টরে জিনিসগুলো, তথ্যগুলো সঞ্চিত হয়। ওই জায়গাগুলোকে একটা সেক্টর বলা হয়। ওকে, আগে সিডি ছিল, তারপরে ডিভিডি আসে, বাট এখন হার্ড ডিস্ক, এইচডিডি তো আছেই। সেই এইচডিডির মধ্যে একটা হেড থাকে রিড রাইট করার জন্য। সেই রিড রাইট করার জন্য যে প্রসেসটা অবলম্বন করা হয় সেটা হলো সেক্টর। মানে সেক্টর হলো একটা কাটা কাটা নিরবিচ্ছিন্ন বৃত্তচাপ, অনেকগুলো বৃত্তচাপ, মাল্টিপল বৃত্তচাপ, বাট সেগুলো কি করে তৈরি হয়? ওই ডোনাটকে পিৎজার মতন কাটলে যা হয় তাই। ওকে, ক্লিয়ার এত পর্যন্ত? এবার প্রশ্ন হলো যে হোমার বার্জেসের কাছ থেকে পিৎজা ধার নিল, সরি ডোনাট ধার নিয়েছিল। ওকে, তাহলে ডোনাট বানিয়েছিল বার্জেস, সেই ডোনাটটাকে পিৎজা বলে ভুল করে কেটেছিল হোমার হোয়েট, আর দ্যাট প্রডিউস সেক্টরাল থিওরি। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো, পিৎজা কাটার জন্য বা কেক কাটার জন্য লাগে চাকু, বাট এই যে সেক্টরে কনভার্ট হয়েছে, কাটলোকে কাটিং করার যে রোলটা, সেই ভূমিকাটা নিল কে? ইয়েস, রাস্তা হলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছুরি, যে সেক্টর, যে কনসেন্ট্রিক জোনগুলোকে মাল্টিপল সেক্টরে ভাগ করেছিল। ওকে, তো তিনি কি করলেন? হোমার হোয়েট তত্ত্বটাকে উপস্থাপন করার সময় তিনি দেখলেন রাস্তা কিভাবে ভূমির ব্যবহারের মধ্যে পরিবর্তন আনে, রাস্তা কিভাবে কনসেন্ট্রিক সার্কেলগুলোকে লম্বা করে দেয়, ইভেন কনসেন্ট্রিক সার্কেলগুলোকে সেক্টরে কনভার্ট করে। তার উপরে তিনি বিশেষভাবে আলোকপাত করেন এবং তিনি যোগ করলেন রাস্তা। তো আমিও যোগ করি রাস্তা, তাহলে কমপ্লিট হবে। এই ডায়াগ্রামটা এখনও ইনকমপ্লিট আছে, বিকজ এখানে রাস্তা দেখানো নাই। ওকে, তাহলে এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য, রাস্তার কোনো রোল অফ রোড এখানে কিন্তু উল্লেখ নাই। বাট আমরা যখন হোমার হোয়েটের সেক্টর মডেল পড়ব, রাস্তার ভূমিকাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে লিখতে হবে। ওকে, তো রাস্তা করি। রাস্তা করার সময় আমরা যেটা করব সেটা হলো এমন, সেটা হলো, বলো, এটা হলো রাস্তা। বাট অন্যান্য জোনগুলোর উপরে আমি রাস্তা ড্র করলাম না, কারণ হোমার হোয়েট আঁকেনি, তাই আমিও হোমার হোয়েটকে উল্লঙ্ঘন করতে পারলাম না। এবার কনসেন্ট্রিক জোনে মডেলগুলো একবার রিকল করে নেব। কি ছিল মডেলগুলোতে? প্রথম যেটা ছিল, এই তত্ত্বটাকে বলা হতো ক্লাসিক্যাল মডেল, আর এই মডেলটা ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, ভেরি ইজি টু সে, ভেরি ইজি টু বোঝানো। ওকে, তো পরপর আমরা বলে নেই। ফার্স্ট জোন 1 নম্বর সিবিডি। ফার্স্ট জোন যেটা ছিল 1 নম্বর সিবিডি। সিবিডি মানে সেন্ট্রাল বিজনেস নট বিল্ডিং, বিজনেস ডিস্ট্রিক্ট। হ্যাঁ, তো সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। নাম্বার 2, এখানে কি ছিল? নাম্বার 2 আমি একটু সাইডে লিখছি। হ্যাঁ, 1 নম্বর ছিল সিবিডি। 2 নম্বর কি ছিল? বলো, 2 নম্বর কি ছিল অ্যাকর্ডিং টু ইডব্লিউ বার্জেস মডেল? ইয়েস, জোন অফ ট্রানজিশন বা ট্রানজিশন জোন, ট্রানজিশনাল জোন বা জোন অফ ট্রানজিশন জোন। নাম্বার 3 নম্বর জোনের নাম কি ছিল?
জোন অফ ওয়ার্কিং, ওয়ার্কার্স হোম, ওয়ার্কিং জোন, ওয়ার্কিং পিপলস হোম। ওয়ার্কিং হোম, ওয়ার্কিং জোন বলে হয় না, আমি এরকম লিখলাম, এগুলোকে নিজের মতো লেখা যেতে পারে, ঠিক আছে, জোন অফ ওয়ার্কার্স হোম। ওকে, বা যারা খেটে খায়, যারা শিল্পে কর্মরত থাকে, শ্রমিকবর্গ, তাদের গৃহ নির্মাণ করার জন্য অঞ্চল। নাম্বার ফোর কি ছিল? জোন অফ বেটার রেসিডেন্ট। জোন 5 নম্বর জোন কি ছিল? কমিউটার জোনস, কমিউটার্স জোন। এই ছিল কনসেন্ট্রিক জোনের যে বিভিন্ন 5টা জোন ছিল সেগুলো। এগুলো নিয়ে এক নজরে একবার বলে নেই, তারপরে আমরা এখানে যাব, কারণ আপডেট তো হয়েছে কনসেন্ট্রিক জোন থিওরি, তো আমাদের আগে একবার এটাকে রিকল করে নেওয়া দরকার আছে। তারপরে আমরা হোমার হোয়েটের সেক্টরে যাব, ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে। ক্লিয়ার? তো প্রথমে আমরা জানবো যে সিবিডি ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, কারণ হলো সেন্ট্রাল, মানে বুঝতেই পারছো যে মাঝখানে থাকবে। তবে এখানে বিজনেস হবে, এখানে যেহেতু বিজনেস হবে তাই এখানে যে বিল্ডিংগুলো থাকবে সেই বিল্ডিংগুলো উঁচু উঁচু হবে, কারণ জায়গা খুব কম। সব থেকে স্মলেস্ট এরিয়া, যদি আমরা এগুলোর এরিয়া মেজারমেন্ট করি, ক্ষেত্রফল দেখি, তাহলে দেখব সব থেকে কম ক্ষেত্রফল সিবিডি ইন কম্প্যারিজন টু 1, 2, 3, 4 and 5, 5টা জোনের মধ্যে সব থেকে কম ক্ষেত্রফল 1 নম্বরের সিবিডি। তাই এখানে স্থানের অভাব আছে, মানে ঘাটতি আছে, ডেফিসিয়েন্সি অন দ্য ল্যান্ড এরিয়া, ঠিক আছে, স্থানের ঘাটতি আছে। এই কারণে এখানে ভার্টিক্যাল মানে ভার্টিক্যাল কি হবে, ভার্টিক্যাল ইউটিলাইজেশন অফ দ্য ল্যান্ড চলবে। জায়গার উলম্ব ব্যবহার মানে মাল্টি ফ্লোর তৈরি হবে, ফ্ল্যাট তৈরি হবে। ওকে, তো এই কারণে এখানে বহুতল বাড়ি নয়, বহুতলের মাধ্যমে কমার্স এবং ট্রেডগুলো এখানে সংগঠিত হবে। কারণ ব্যবসামূলক কর্মগুলো করতে গেলে দরকার অফিস, আর সেই অফিসগুলো বহুতল হবে। ওকে, খাগড়া সিবিডি নয়। ওকে, না ব্যবসা হয় বটে, এটা ঠিকই, কিন্তু ওখানে ভার্টিক্যাল কোনো এক্সাকারেশন কি হয়েছে? লালদিঘি বললেও বলা যেতে পারে, যদি ওখানে বিজনেস হয়ে থাকে। ওকে, রেসিডেন্সিয়াল কি? লালদিঘি রেসিডেন্সিয়াল নয়, বহুতল বাড়ি নয়, কিন্তু আমরা বলছি সেইটা যেখানে বহুতলে ব্যবসা হয়। ওকে, বহুতলে বহু ব্যবসা যেখানে হয়, দ্যাট ইজ সিবিডি, বাট নট রেসিডেন্সিয়াল পারপাস। হ্যাঁ, ইয়েস, সেক্টর 5 কলকাতার দিক থেকে যদি ভাবি আমরা। ওকে, তো আমাদের এখানে কিন্তু সিবিডি সেভাবে গড়ে ওঠে না, কারণ মাল্টিপল সিবিডি হয়। হ্যাঁ, খাগড়াতে ব্যবসা হয়, আবার লালদিঘির পাড়ে সেখানেও ব্যবসা হয়। যেখানে যেখানে ব্যবসা হয় সেখানে সিবিডির লাইক একটা ল্যান্ড ইউজ তৈরি হচ্ছে এবং ওখানে বহুতল বাড়ির ব্যবহার চলছে। ওকে, এখন আমরা যদি বহরমপুর বা কলকাতার বিভিন্ন প্রান্তে যাই, আমরা দেখব বহুতল বাড়িও আছে, ফ্ল্যাট আছে, 20 তলা ফ্ল্যাট কলকাতায় প্রায়ই দেখা যায়, বাট ওখানে কিন্তু ব্যবসা হচ্ছে না, তাহলে সিবিডির আন্ডারে পড়ছে না, বিকজ ওটা রেসিডেন্সিয়াল। ওকে, বলো। অবশ্যই সিবিডি ব্যবসা হতে হবে, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। এটা তো বলা নাই যে সেন্ট্রাল ভার্টিক্যাল বিজনেস ডিস্ট্রিক্ট, বলা আছে কি? ইয়েস, বিল্ডিং হতে হবে, বাট বিল্ডিংটা ব্যবসা পারপাসে ইউজ হতে হবে। ক্লিয়ার? মানে এটার মানে এই নয় যে এখানে মাল্টিপল ফ্লোর থাকবে, একাধিক বহুতল বাড়ি থাকবে, এরকম নয় কিন্তু, বাট কমার্শিয়াল হতে হবে। ওকে, আর ওটাকে ঘিরে আর অন্যান্য ভূমি ব্যবহারগুলো যেন চারিদিকে থাকে, দ্যাট মিনস সেন্ট্রাল, তাই না? ওকে কেন্দ্র করে এমন একটা হতে পারে যার সাইডে আছে, শহরের সাইডে, ওকে ঘিরে কোনো ল্যান্ড ইউজ গড়ে ওঠেনি, একদিক ফাঁকা, আর একদিকে দেখা গেল বাড়ি আছে, অন্যান্য কোনো ল্যান্ড ইউজ হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা সিবিডি বলতে সংকোচ করব। হ্যাঁ, অবশ্যই এটা এমন একটা জায়গায় থাকবে যেটা যার চারিদিকে অন্যান্য ভূমির ব্যবহারগুলো ওকে এনক্লোজ করে রাখবে, মানে আবদ্ধ করে রাখবে অন্যান্য ভূমির ব্যবহারগুলোকে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? এমনই যে জায়গা আমরা বলবো সিবিডি। এইবার যদি এখানে সিবিডি হয়, মনে রাখার জন্য লিখবো কি, আমরা ছেলেপেলে লিখার সময় না কোনো মেটেরিয়াল পাই না, সিবিডিকে যদি আমরা অনেকগুলো বৈশিষ্ট্য লিখবো ভাবি সিবিডির সাপেক্ষে, তখন ছেলেপেলের কাছে আর লিখার জন্য মশলা থাকে না,
ওই লিখে দেয় এখানে ব্যবসা হয়, বাস ভার্টিক্যালি এই যেটুকুন বোঝালাম। ভাই ব্যবসা যদি হয় তাহলে তো ব্যাংক লাগবে, কারণ ব্যবসা করতে গেলে টাকা আদান প্রদানের একটা ব্যাংক তো, মানে ব্যবসা করার জন্য তো নিজস্ব ব্যাংক হতে পারে না। ব্যাংক তো একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, মানে সবার জন্য ব্যাংক, ব্যাংক তো কারোর জন্য নয়। রিলায়েন্স কোম্পানির জন্য তো ব্যাংক নয়, আলাদা। ওকে, তো এই জন্য দরকার আছে ব্যাংক, এই জায়গাতে ব্যাংক দরকার আছে। আর এই বিল্ডিংগুলো বা যে কোনো কমার্শিয়াল পারপাসে ইন্স্যুরেন্স একটা বিশেষ গুরুত্ব রাখে। বিমা অবশ্যই গুরুত্ব রাখবে, কারণ ব্যাংকে যে কোনো বিজনেস করার সময় একটা একটা থাকে, মানে সুরক্ষা স্বরূপ বা একটা অ্যামাউন্ট তারা রাখে। যদি বিল্ডিং কোলাপস করে ভূমিকম্পের জন্য, অথবা কোনো কারণে যদি ব্যাংক বা অন্য কোনো কোনো ব্যবসায়িক যে অর্গানাইজেশনগুলো আছে তাদের যদি ভেঙে পড়ে কোনো রকমভাবে, পরিকাঠামো ভেঙে পড়ে, বিল্ডিং ভেঙে পড়ে বা পরিকাঠামো ভেঙে পড়ে, তখন যেন একটা সুরক্ষিত টাকা যেন তারা যেন পায়, বা তারা নিজেদের কাঠামোটাকে পুনরায় ঠিক করে যাতে করতে পারে, এর জন্য বিমা থাকবেই। ওকে, তো এই জন্য বিমা থাকবে, ইন্স্যুরেন্স। ওকে, তাহলে ব্যাংকের সঙ্গে ইন্স্যুরেন্সও কিন্তু অ্যালাইড এর সঙ্গে যুক্ত। ওকে, এইগুলো থাকবে, এই সমস্ত ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো এখানে গড়ে উঠবে। আর কি থাকবে? হ্যাঁ, এখানে এবার যদি আমরা স্ট্রাকচারাল দিক দেখি, এ তো গেল ফাংশনাল দিক দেখলাম, সিবিডির ফাংশনাল দিক। সিবিডিতে ব্যবসা হবে, ফাংশনাল। সিবিডিতে ব্যাংক থাকবে, ফাংশনাল। সিবিডিতে ইন্স্যুরেন্স থাকবে, ফাংশনাল। অল আর ফাংশনাল, বাট স্ট্রাকচারাল ট্যাঞ্জিবল কি থাকবে এটাও দেখতে হবে। আমরা বৈশিষ্ট্যগুলোকে যদি ভাবি ট্যাঞ্জিবল অ্যান্ড ইনট্যাঞ্জিবল দুটো গ্রুপ করে আলাদা আলাদা করে লিখবো, ভাবি এক্সামিনার একটু নতুন রকমের দেখতে পারে তোমাদের খাতা থেকে। দেন ইনট্যাঞ্জিবল হলে বলবো যে এখানে, ও সরি, এটা বললাম ইনট্যাঞ্জিবল বললাম, হ্যাঁ আচ্ছা, বিল্ডিং ডেন্সিটি, হ্যাঁ বিল্ডিং ব্লকগুলোর হাইট, ওকে, রোডের প্যাটার্ন, এইগুলো কিন্তু সবই ট্যাঞ্জিবল হবে, বস্তুগত। ওকে, একটা বাড়ির সঙ্গে একটা বাড়ির ব্যবধান কেমন হবে? এখানে কম হবে, ইন্টার বিল্ডিং ডিস্টেন্স কম হবে, বিল্ডিং ডেন্সিটি বেশি হবে, রোড ডেন্সিটি বেশি হবে, রোডগুলো এখানে কমপ্লিকেটেড থাকে। এবং তাহলে বলবো, এটাও বলতে পারি অল আর ট্যাঞ্জিবল, বস্তুগত। তো আমরা ট্যাঞ্জিবলের পয়েন্টে আমরা এগুলো লিখতে পারি। ক্লিয়ার? ওকে, আর অল রুটস আর রেডিয়েটিং ফ্রম হিয়ার, মানে সমস্ত রাস্তাগুলো এখান থেকে চারিদিকে স্প্রেড করে যাবে, এটাও লিখতে হবে। বাট ইডব্লিউ বার্জেস রাস্তা নিয়ে কোনো কথা বলেননি, তাই রাস্তা নিয়ে কথা বলাটা ইডব্লিউ বার্জেসের প্রশ্নের সাপেক্ষে যদি আমরা লিখি তাহলে খুব একটা যে কার্যকারী হয় তা নয়। ক্লিয়ার? তিনি বলেছিলেন যে সমস্ত দিকে রাস্তাটা ইউনিফর্মলি যাবে এবং রাস্তার যে ট্রাফিক কস্ট সমস্ত দিকে চিপ এবং সব দিকে সমান। একদিকে রাস্তা বেশি, এদিক দিয়ে গাড়ি নিয়ে গেলে বেশি ভাড়া লাগবে, এদিকে কম ভাড়া লাগবে, এমন তিনি বলেননি। বলেছিলেন যে এরকম, যে এখান থেকে যদি কেউ এদিকেও যায়, এদিকে যায়, এদিকে যায়, যেদিকে যাক না কেন সমান ট্রান্সপোর্টেশন কস্ট ব্যয়িত হবে, মানে সমান পরিমাণ কি লাগবে, ভাড়া দিতে হবে, মানে গাড়ি যানবাহন বাবদ যে ভাড়াটা লাগবে সেটা সব দিকে সমানভাবে বণ্টিত, তিনি বলেছিলেন। ওকে, কিন্তু তিনি রাস্তার কোনো ডায়াগ্রাম, মানে এই ডায়াগ্রামের মধ্যে কিন্তু রাস্তাকে তিনি দেখাননি। সেই কাজটা করলেন সেক্টর থিওরিতে হোমার হয়েট। তিনি কি করলেন? বললেন যে এই যে এই শেপটা চেঞ্জ হবে ডিউ টু রোড প্যাটার্ন, রাস্তার জন্য এই শেপ চেঞ্জ হবে। তিনি 64টা শহরকে তিনি পর্যবেক্ষণ করলেন, আমেরিকার 64টা শহরে তিনি দেখলেন সেই সমস্ত শহরগুলোতে রাস্তা বিশেষ এক ভূমিকা পালন করছে। আমাদের দেশেও তাই হয়। তাই যদি বলা হয় যে ভারতবর্ষের সাপেক্ষে কোন মডেলটা, এখনও পর্যন্ত যেটুকু নলেজ আছে, লিমিটেড নলেজ, আরও অনেক মডেল আছে সেগুলো আমরা জানি না, বাট আমাদের কাছে দুটো মডেল, আমি এখন যদি প্রশ্ন করি যে এই দুটো মডেলের মধ্যে কোন মডেলটি বেশি ভারতবর্ষের জন্য প্রযোজ্য হবে, অবভিয়াসলি আমরা বলবো হোমার হোয়াইট। কারণ আমরা দেখতে পাই কি, শহর থেকে রাস্তাগুলো যখন বেরিয়ে যায় ওই রাস্তার দুই দিকে জনবসতি ঘন দেখতে পাই। ওকে, তো এই কারণে রাস্তা আমাদের দেশেও কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। তো আমাদের এই জন্য সেক্টর থিওরিটা ভারতবর্ষের ক্ষেত্রে মোর অ্যাপ্লিকেবল বা বেশি প্রযোজ্য বলে মনে করছি। ক্লিয়ার? বেশ, আর কি কি জোন ছিল এই জোনগুলো এক নজরে বলে নেই। এই 3, 4, 5 জোন অফ ওয়ার্কিং পিপলস হোম। ওকে, এখানে ওয়ার্কিং পিপল যারা 2 নম্বর জোন, এই 2 নম্বরে শিল্প কলকারখানা থাকে, এখানে যেটা থাকে সেটা হলো শিল্প কলকারখানা। ওকে, তো শিল্প কলকারখানা যেহেতু 2 নম্বরে থাকে, সঙ্গে সঙ্গে কিছু কিছু স্লাম থাকে, স্লাম মানে বস্তি। ওকে, তবে এই যে স্লাম এরিয়াগুলোর ল্যান্ড, মানে যে ভূমির যে ওনারশিপ, সেটা কিন্তু ওই স্লাম পিপলদের থাকে না।
ওকে, স্লাম মানেই তো তাই, সরকারি কোনো জায়গা, সেই জায়গাটাকে মানুষ যখন ইললিগ্যালভাবে বসবাস করে তখন তাকে বলা হয় স্লাম। তো এই কারণে এই জায়গাটা সবটাই কিন্তু গভর্নমেন্টাল ল্যান্ড। এই কারণে যখন তখন যদি কারখানা নির্মাণ করবো ভাবে সরকার থেকে, তাহলে স্লাম উচ্ছেদ করতে পারে। তাই পরিবর্তনশীল, আজ যেমন আছে কালকে তেমন নাও থাকতে পারে, আর দ্যাটস ওয়াই ট্রানজিশনাল। আর এটাই হলো কারণ যার জন্য আমরা এই জায়গাটাকে বলছি আমরা ট্রানজিশনাল জোন বা পরিবর্তনশীল অঞ্চল। বাট পলিউশনের দিক থেকে যদি দেখি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি ভূগোল পড়তে গিয়ে পড়তেই হয়, আমরা পলিউশন নিয়ে একটু বেশি ভাবি। ওকে, তো সেই দিক থেকে যদি দেখি ক্রাইটেরিয়া একটাই বিষয় দেখব, দূষণ কোথায় বেশি হচ্ছে, তাহলে বলবো অবশ্যই 2 নম্বর জোনে বেশি দূষণ হবে। কেন? তার কারণ কলকারখানা আছে। বাট ভেহিকেল পলিউশন, ভেহিকেল মানে যানবাহনের যে ধোঁয়াটা বেরোয় সেইটা, তাহলে বলবো 1 নম্বরে জোনে। ওকে, কিন্তু ইন্ডাস্ট্রি ভেহিকেল অপেক্ষা বেশি কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে। তো এই জন্য আমরা 2 নম্বর জোনকে বলবো মোস্টলি পলিউটেড জোন ইন সিবিডি। ওকে, এই পলিউশনের কথাটা কেন বললাম? যাদের ইনকাম বেশি তারা পলিউশনকে অ্যাভয়েড করার চেষ্টা করে। ওকে, যাদের ইনকাম কম তারা পলিউশনের মধ্যেই নিজেদেরকে অভিযোজন করে ফেলে। তো এই জোন অফ ট্রানজিশনে শিল্প কলকারখানা গড়ে উঠলে তার পাশে 3 নম্বর জোন, এই জোনটা হবে বসতি নির্মাণ করার জন্য উৎকৃষ্ট মানের নয়, অনুৎকৃষ্ট, বিকজ পলিউশনের খুব নিকটবর্তী। ওকে, এই জন্য এই জায়গাটা ওয়ার্কারদের হোম বলে, বা ওয়ার্কার যারা শিল্পে, যারা এই 2 নম্বর জোনে যে শিল্প আছে সেই শিল্পে যারা কর্মরত থাকে তাদের বাড়ি হবে 3 নম্বর জোনে। বোঝা গেল? পলিউশন তারা কিন্তু এখানে কিন্তু তারা পলিউশন এক্সপিরিয়েন্স করে। ওকে, প্রতিটা মুহূর্তে কিন্তু তারা পলিউটেড এনভায়রনমেন্টেই থাকে। যেহেতু এদের পরিবহন করার জন্য পরিবহনের যে খরচ, সেই পরিবহন খরচ দিতে এরা অসামর্থ্য থাকে, তাই এরা দূরে কোনো জায়গায় থাকতে পছন্দ করবে না। শহরের নিকটবর্তী অঞ্চলে, শিল্প কলকারখানার নিকটবর্তী অঞ্চলে থাকার জন্য এরা বেস্ট জায়গা রূপে, মানে আদর্শ জায়গা রূপে বেছে নেবে 3 নম্বর জোনটা। বোঝা গেল? আর এদের যেহেতু ইনকাম খুব কম, লো ইনকাম পিপল এরা, তো তাই এদের গৃহগুলো, এদের বসত বাড়িগুলো অতটা উন্নত মানের হবে না, ঘন হবে, কাছাকাছি লেগে থাকবে। ওকে, এইবার তারপরে জোনটা হলো জোন অফ বেটার রেসিডেন্স, মানে শিল্পে যারা ইঞ্জিনিয়ার তাদের জায়গা, তারা একটু ইনকাম বেশি বাট নট মোর দ্যান কমিউটার। ওকে, তো আমরা এখানে এই যে 3টে জোন 3, 4, 5, এইটাকে যদি আমরা সমাজের রেসপেক্টে ভাবি তাহলে বলবো জোন 3, 4, 5 এটা হলো লোয়ার ক্লাস, এটা হলো মিডল ক্লাস, এটা হলো আপার ক্লাস। 5 নম্বর জোন হলো আপার ক্লাসদের জোন। এখানে যারা সবথেকে সমাজের মধ্যে সবথেকে ধনী, যারা শিল্পের বিনিয়োগকারী, তারাই বসতি নির্মাণ করে। এরা হাইজেনিক এনভায়রনমেন্টটা খুঁজে, পলিউশন ফ্রি এনভায়রনমেন্টটা খুঁজবে। আর এই কারণে তারা শহরের 1 নম্বর এবং 2 নম্বর জোন থেকে দূরে 5 নম্বর জোনটাকে, মানে এই জোনটাকে বেছে নেবে তাদের বসতি নির্মাণ করার জন্য। গৃহগুলোর ব্যবধান বেশি থাকবে, ইন্টার বিল্ডিং ডিস্টেন্স বেশি থাকবে। ওকে, কিন্তু এরা কমিউটার কথার অর্থ হলো এরা ডেলি যানবাহনকে, পার্সোনাল কারকে অ্যাভেল করে রাস্তার মাধ্যমে সিবিডিতে পৌঁছাবে। কারণ সবাই সিবিডিতেই কাজ করে। কারা কাজ করে সিবিডিতে? 4 এবং 5, 3 নম্বরের যারা বসবাস করে তারা কিন্তু সিবিডিতে কাজ করে না, তারা এই 2 নম্বর জোনে কাজ করে। জোন অফ ট্রানজিশনে যে শিল্পগুলো, কলকারখানাগুলো থাকে তাতে ওয়ার্কার রূপে, কর্মচারী রূপে কাজ করে। 3 নম্বর জোনের লোক তাহলে গেল 2 নম্বর, 4 নম্বর জোনের লোক গেল 1 নম্বরে, 5 নম্বর জোনের লোক গেল 1 নম্বরে, বিকজ এই জায়গায় ব্যবসা বাণিজ্য হয়। তো এদের জন্য অবশ্যই একটা রাস্তা লাগবে। ওকে, তো এদেরকে সব থেকে বেশি নিত্যযাত্রী রূপে বহুত দূর পর্যন্ত যেতে হবে, লং ট্রাভেল করতে হবে। ওকে, আর এই কারণে এই জোনের যারা বসবাস করে তাদেরকে বলা হয় কমিউটার। বাট এই কমিউটার ধনী কমিউটার, এই কমিউটারের পয়সা বেশি। ওকে, তার জন্য তারা পার্সোনাল কার ইউজ করবে এবং এদের বাড়িগুলো হবে দারুণ। ওকে, বাড়িগুলোর মধ্যে ব্যবধান বেশি থাকবে এবং গ্রিনারি থাকবে, মাঝে মাঝে গাছের গ্রিন ভেজিটেশন বা গ্রিন কভারের আমরা কিন্তু অস্তিত্ব দেখতে পাবো 5 নম্বর জোনে। ওকে, তাহলে আনহাইজেনিকের দিক থেকে সব থেকে হাইজেনিক এইটা, তারপরে মিডিয়াম, তারপরে হলো লো। ওকে, সব থেকে লো যদি বলা হয় এটা হচ্ছে আনহাইজেনিক ইন টার্মস অফ দ্য পলিউশন। ওকে, পলিউশন সব থেকে কম এখানে, মিডিয়াম বেশি, সব থেকে বেশি এখানেও বেশি। তাহলে 1 নম্বরে পলিউশন বেশি ডিউ টু ভেহিকল, ডিউ টু ট্রাফিক কনজেশন।
2 নম্বরে শিল্পের জন্য সব থেকে বেশি, তার কারণ হলো কার্বন ডাইঅক্সাইড কম্বাশন, ওকে, ফসিল ফুয়েল কম্বাশন এবং কার্বন ডাইঅক্সাইড নির্গমন, এই জন্য এখানে পলিউশন সব থেকে বেশি থাকবে, ঠিক আছে, ইন কম্প্যারিজন টু 1 and 3। এখানে আনহেলদি এনভায়রনমেন্ট থাকবে, আনহাইজেনিক আনহেলদি এনভায়রনমেন্ট থাকবে, বাট পলিউশন অপেক্ষাকৃত কম থাকবে 2 অপেক্ষা অথবা 1 অপেক্ষা। ওকে, রেসিডেন্সিয়াল যে বিল্ডিংগুলো থাকবে সেগুলো আনপ্ল্যানিং হবে, এটা কিছুটা প্ল্যানিং, এটা সব থেকে বেশি প্ল্যানিং হবে। বাড়িগুলো দেখতে বেশ ভালো লাগবে। সল্টলেক বা রাজারহাটে গেলে যেমন আমরা বাড়িগুলো দেখতে পাই, প্রত্যেকটা বাড়ি হেভি, একটা বাড়ি এক রকম ডিজাইনের, ঠিক তেমনি 5 নম্বর জোন আমরা ওরকম দেখতে পাবো। এই হলো কনসেন্ট্রিক জোন থিওরি। এবার আমরা চলে যাব সেক্টর থিওরি। ক্লিয়ার? কোথায় কোথায় মিল আছে, কোথায় কোথায় গড়মিল আছে। এখানেও কিন্তু সিবিডি আছে, সিবিডি সেম। ওকে, আর আমরা আগেই বলেছি যে কনসেন্ট্রিক জোন থিওরির মডিফাইড ভার্সন, ওকে, আপডেটেড ভার্সন, তো সেম তো থাকবেই কিছু। ওকে, নাম্বার 2 এবার দেখে নেই 2 নম্বর জোন কোথায় আছে। 2 নম্বর জোনটা এখানে রিং জোন অফ ট্রানজিশন ছিল, বাট এখানে একটু আপডেট হয়েছে। 1 নম্বর জোনে মিল আছে, বাট 2 নম্বর জোনে কোনো মিল নাই। 2 নম্বর জোনটা কেমন বলছে, এখানে হচ্ছে ওয়্যার হাউস এবং এখানে হবে স্মল স্কেল ইন্ডাস্ট্রি, দুটো জিনিস থাকবে। ওয়্যার হাউস মানে গোডাউন এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি। শিল্প হবে, এখানে হবে শিল্প, আর হবে কি, আর শিল্পের যে দ্রব্যগুলো তৈরি হবে সেগুলোকে স্টক করে রাখতে হবে। সেগুলো স্টক করার জন্য ওয়্যার হাউস লাগে। ওয়্যার হাউস মানে হলো সেই জায়গা যেখানে দ্রব্যাদি রাখা হয়, গোডাউন যদি বলি তাহলে তাই। তো এই জায়গায় ওয়্যার হাউস থাকবে, শিল্পগুলো থাকবে। কেন এখানে শিল্প হলো, কেন এবার লম্বা হলো? তিনি বলছেন রোড এই সেক্টরটাকে, এই কনসেন্ট্রিক সার্কেলগুলোকে রূপান্তরিত করবে, ঠিক যেমন করে ছোটোবেলাতে আমরা চুইংগাম চিবাতাম না, চুইংগাম চিবিয়ে যখন গামের মতো হয়, একদম বেশ সুন্দর চ্যাটচ্যাটে টাইপের হয়, তখন হাত দিয়ে টানবি, লম্বা হয়ে যাবে। ওকে, চুইংগামটা গোল করলে যেমন, অথবা রুটি তৈরি করার সময় লই তৈরি করা হয়, গোল হয়, বাট টানলে কী হবে, লম্বা হয়ে যাবে। ঠিক তেমনি এখানে রোডগুলো টোটাল যে অর্থনৈতিক ব্যবস্থা এখানে গড়ে উঠেছে, মানে ভূমির যে ব্যবহারটা এখানে গড়ে উঠেছে কনসেন্ট্রিক জোন থিওরিতে, সেই ভূমির ব্যবহারগুলোকে টানবে। ওকে, একটা ফোর্স দিয়ে টানবে। এখানে রোড হলো ফোর্স যে সমস্ত জোনগুলোকে এক্সপ্যান্ড করে দেবে, প্রসারিত করে দেবে। ওকে, কিভাবে প্রসারিত করলো? 2 নম্বর জোনে যেহেতু দুটো রাস্তা চলে গেছে, দেখো আমি ব্লু কালার দিয়ে ওই রাস্তা দুটোকে এঁকেছি, এইটা। এই 5 নম্বর জোনের কথা পরে বলবো। 2 নম্বর জোন দিয়ে রাস্তা গেছে, এই রাস্তা হলো শিল্প নির্মাণের জন্য একটি আদর্শ জায়গা। আমরা ক্লাস 10 থেকেই পড়ে আসছি যে শিল্প নির্মাণের জন্য অনুকূল পরিবেশগুলোর মধ্যে কী ছিল? মুনাফা ছিল, জল ছিল, তারপরে বিদ্যুৎ ছিল, সঙ্গে রাস্তাও ছিল না রাস্তা? ওকে, তাহলে রাস্তার নিকটবর্তী যদি অবস্থান থাকে তাহলে শিল্পের কাঁচামাল নিয়ে আসা এবং শিল্প থেকে যে সমস্ত যে চূড়ান্ত দ্রব্যাদি তৈরি হয়, ফিনিশ প্রোডাক্ট, সেগুলোকে বাজারে নিয়ে যাওয়ার জন্য দরকার একটা মানে অ্যাক্সেসিবিলিটি, মানে ভালো পরিবহনযোগ্য একটা রাস্তা। আর সেই রাস্তার জন্য এই জোনটা প্রসারিত হবে, রাস্তায় একে কিন্তু কী করলো, সেক্টরে পরিণত করলো। ক্লিয়ার? পলিউশন সব থেকে বেশি এখানে। তাহলে কনসেন্ট্রিক জোন থিওরির সঙ্গে 2 নম্বর জোনের মিলটা কি আর গড়মিলটা কি? মিল হলো যে এখানেও কিন্তু শিল্প গড়ে উঠছে, ওয়্যার হাউস এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি। সিবিডিতেও কিন্তু আমরা কনসেন্ট্রিক জোন থিওরি ইডব্লিউ বার্জেসে এখানেও দেখেছিলাম যে শিল্প গড়ে উঠছে। নাম দিয়েছিলেন ট্রানজিশন, তার কারণ হলো সদা পরিবর্তন হয়, বাট এখানে কিন্তু ট্রানজিশনাল জোন হিসেবে নাম দেওয়া নাই। ওকে, জোনটাতে কিন্তু শিল্প এখানেও আছে, বাট সঙ্গে যোগ হচ্ছে ওয়্যার হাউস। ক্লিয়ার? হ্যাঁ, এটা ছিল কনসেন্ট্রিক, এটা হলো সেক্টোরিয়াল। ক্লিয়ার? রাস্তার জন্য পার্থক্য একটাই, কিন্তু মিলা কি আছে? কিন্তু তিনি বলছেন এটা পরিবর্তন হতে পারে, তার জন্য নামই দিয়েছিলেন ট্রানজিশন। আর এখানে পরিবর্তন নয়, অপরিবর্তনীয়, বাট এটা প্রোগ্রেসিভ। সব থেকে বেশি গ্রোথ যদি হয়, সব থেকে বেশি কিন্তু 2 নম্বর জনের গ্রোথ বেশি দেখানো আছে, কারণ এদের থেকে গ্রোথ বা পুষ্টি ঘটেছে কার? 2 নম্বর জন। ওকে, তার মানে এই 2 নম্বর জন পরবর্তীকালে এরকমভাবে এক্সপ্যান্ড করতেই থাকবে। যদি শহর বাড়ে সময়ের সঙ্গে সঙ্গে, তাহলে 2 নম্বর জোনটা আগে বাড়বে। তাহলে সবার আগে বিস্তার কার ঘটবে? 2 নম্বর জোন। কেন? তার কারণ হলো শিল্পের যেভাবে বিস্তৃতি ঘটে সেটা অন্যান্য ভূমির থেকে অনেক বেশি। ওকে,
আর রাস্তার যেহেতু রাস্তার ধারে বা রাস্তার নিকটবর্তী স্থানে শিল্প নির্মাণ করার জন্য যেহেতু আদর্শ জায়গা, তাই যদি বিস্তার ঘটে থাকে তাহলে এটারই আগে বিস্তার ঘটবে, এটাও কিন্তু আমরা অ্যাজ এ ক্যারেক্টারিস্টিক্স আমরা লিখতে পারি। ক্লিয়ার? এবার 3 নম্বর জোন। 3 নম্বর জোনের মিল দেখব। কনসেন্ট্রিক জোন থিওরিতে 3 নম্বর জোন বলছে সেই জোন, সেই জায়গা যেখানে ওই শিল্পে যারা কর্মরত থাকবে শ্রমিক রূপে, তাদের বাড়ি, কাদের বাড়ি? শিল্পে কর্মরত বা যারা শিল্পে দৈহিক পরিশ্রম বা কায়িক পরিশ্রম করে যারা এখানে থাকে তাদের বাড়ি, শিল্পে কর্মচারীদের বাড়ি। তো এখানেও তাই হবে, এখানে কিচ্ছু আলাদা নয়, এর সঙ্গে পার্থক্য শেপের। এটা কনসেন্ট্রিক ছিল, এটা হবে সেক্টরাল। 2-এর জন্য 2-এর পাশে এইদিকে 3 হবে। বাট এখন প্রশ্ন হলো যে স্যার 2-এর এইদিকেও তো 3 হওয়া এইরকম কথা ছিল। হ্যাঁ ছিল, এই কথা এমনই হতো। বাট মজার বিষয়টা হলো এই মাঝখানে 4 নম্বর জোন 5 নম্বর জোন ওর বিস্তারকে ইন্টারাপশন করেছে। ওকে, বিস্তার লাভে ও কিন্তু সুন্দরভাবে সুষম বিস্তার ঘটতে পারেনি। ওকে, মাঝখানে যদি কখনো কখনো অনেক সময় হয় না যে দেখা গেল ক্ষয় কাজ প্রতিরোধ করার সময় কখনো কখনো শক্ত শিলা থাকে, দিয়ে তৈরি হয় জিউগেন ইয়ারদাং। কিন্তু যদি না থাকতো তাহলে কী হতো? সমানভাবে ক্ষয় হতো। তাহলে সমানভাবে ক্ষয়টাকে অসমান তৈরি করে কে? শক্ত কঠিন ক্ষয় প্রতিরোধী শিলার উপস্থিতি। ওকে, এখানেও তাই হয়েছে। এখানে 3 নম্বর জোনটার বিস্তৃতি এই 4 নম্বর জোন 5 নম্বর জোনের অবস্থান একে ব্যাহত ঘটাচ্ছে। ফলস্বরূপ 3 নম্বর জোনটা এই 2-এর লাগোয়া একটা লম্বা সেক্টরাল প্যাটার্নের মতোই আবদ্ধ, বা তার থেকে বেশি কিছু নয়। কিন্তু যেহেতু এই সাইডটাই, ওকে, এই সাইডটাই কোনো রাস্তাকে দেখানো হয়নি, তিনি দেখাননি, ফলে এখানে কোনো প্রতিবন্ধকতাও নাই, কোনো রেজিস্ট্যান্স নাই। রেজিস্ট্যান্স মানে প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতাকে এই 4 এবং 5-এর অবস্থান হলো প্রতিবন্ধকতা। এখানে কোনো প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছি না। আর এটার জন্য এই জায়গায় এইরকমভাবে না বিস্তৃতি করে বরঞ্চ কন্টিনিউয়াস গ্রোথ হবে। 2 রকম গ্রোথ আছে। একটাকে গ্রোথকে বলা হয় কন্টিনিউয়াস গ্রোথ। আমি দেখাচ্ছি কন্টিনিউয়াস গ্রোথ কি। সাপোজ এইটা যদি একটা আরবান হয়, এর কন্টিনিউয়াস গ্রোথ হলে এরকম হবে। এটা হচ্ছে 1990 সালের গ্রোথ, এটা 2000 সালের গ্রোথ, এটা 2020 সালের গ্রোথ। ওকে, এইভাবে যদি এক্সপ্যানশন ঘটে তখন সেই বিস্তৃতিটাকে বলা হয় কন্টিনিউয়াস আরবান গ্রোথ। ওকে, আমাদের সিলেবাসের মধ্যে দেখবা লেখা আছে আরবান স্প্রাউল। ওকে, তো আরবান স্প্রাউল মানে হচ্ছে শহরের বিস্তৃতি, বাড়া, শহর বাড়ে আস্তে আস্তে। বাট এই বিস্তৃতিটা কেমন হবে? ইউনিফর্মলি সমস্ত ডাইরেকশনে সমানভাবে একদম সুন্দরভাবে সুগঠিতভাবে সব দিকে বিস্তৃতি ঘটাকে বলা হয় কন্টিনিউয়াস আরবান গ্রোথ। বাট এটা কখনো কখনো ডিসক্রিট আকারে হয়। এখানে দেখা গেল এখানে একটা বড় জলাশয় আছে, গ্রোথ বাধা তৈরি করলো। ওকে, অথবা এখান থেকে একটা রাস্তা তৈরি হয়েছে, অথবা এখান থেকে একটা রেল লাইন আছে, এই রেল লাইনের চারিদিকে এমনিভাবে গ্রোথ হলো। গ্রোথটা কন্টিনিউয়াস হলো না, বরঞ্চ এই দিকটাই গ্রোথ আবদ্ধ, এই দিকে গ্রোথ বেশি হয়ে গেছে। তাই হয় শহরে। বহরমপুর শহরের যদি স্যাটেলাইট ইমেজারি দেখো, কলকাতা শহরে যদি স্যাটেলাইট ইমেজারি দেখো, তাহলে দেখবে যে কলকাতা শহরটা না ওই ন্যাশনাল হাইওয়েগুলোকে দিয়ে অথবা ইস্টার্ন রেলওয়ের যে শাখাগুলো বেরিয়ে গেছে কলকাতা থেকে, সেইগুলোর লাগোয়া বিস্তার বেশি ঘটেছে এবং রাস্তার চারিদিকে বিস্তার বেশি ঘটেছে। যেখানে যেখানে প্রতিবন্ধকতা আছে, জলাশয়, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড অথবা হুগলি নদীর অবস্থান এর গ্রোথকে প্রতিহত করছে। বহরমপুর শহর স্যাটেলাইট ইমেজারিতে যদি দেখো এমনই কিছু দেখবে। ভাগীরথী নদীর জন্য বহরমপুর শহর পশ্চিম দিকে যতটা গ্রোথ না করেছে, উত্তর এবং দক্ষিণ দিকে বেশি গ্রোথ করেছে। আবার এই গ্রোথও মানে বহরমপুর শহরের উত্তর দক্ষিণের গ্রোথও দুটো বিলের জন্য কিছুটা হলেও প্রতিহত হয়েছে, একটা সময় হয়েছে, বাট প্রতিহত করতে পারেনি। আবার ওই বিলকে ওভারটেক করেও গ্রোথ অব্যাহত রয়েছে। ওকে, ঠিক তেমনি আমরা যদি দেখি বহরমপুর শহরের যদি ইয়েরগুলো দেখি, রাস্তা ন্যাশনাল হাইওয়ে যেদিকে বেরিয়ে গেছে, এই যে ভাকুড়ির মোড়, চালতিয়া, ভাকুড়ি, এই জায়গাগুলো হচ্ছে ন্যাশনাল হাইওয়ের দরুন এক্সপ্যান্ড হওয়া। ওকে, তাহলে আমরা এক্ষেত্রে যেটা দেখছি, যেহেতু এই 2-এর লেফট এই সাইডটা, হ্যাঁ 2-এর বাম দিকটা, আমরা আমাদের দিক থেকে দেখলে আমরা ওয়েস্টার্ন পার্ট, এখানে কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো রকম 4 নম্বর 5 নম্বর বা অন্য কোনো রাস্তা যেহেতু নাই, তাই এখানে কন্টিনিউয়াস গ্রোথ হয়েছে। মাথায় যেন থাকে শব্দটা, কন্টিনিউয়াস গ্রোথ, ইউনিফর্ম গ্রোথ হয়ে জন্য এই কারণে এখানে 2-এর লাগোয়া 3 হয়নি, প্যারালাল।
2-এর লাগোয়া 3 এখানে প্যারালাল আছে, বাট এদিকে প্যারালাল হয়নি। কেমন হয়েছে? এই সম্পূর্ণ জায়গাটা হয়েছে 3, মাথায় যেন থাকে। একটা বেশি প্রশ্ন ছেলেপিলে করে যে স্যার 2-এর পাশে 3 হয়েছে, আমি মানলাম স্যার এইখানে শিল্প থাকলে শিল্পের এই কলকারখানা শিল্পতে যে সমস্ত শ্রমিকরা কাজ করবে তাদের বাড়ি দরকার, আর তাদের কাছে পয়সা যেহেতু কম, ইনকাম যেহেতু কম, তাই এরা ট্রাভেল কস্টকে ব্যয় করতে মানে পরিবহনের জন্য বেশি টাকা ব্যয় করতে পারবে না বলে তারা এই 2 নম্বর জোনের কাছাকাছি থাকবে, আর তার জন্য এরা এদের অবস্থানের সঙ্গে প্যারালাল করে অবস্থান করবে। কিন্তু এই দিকে কেন হয়নি? ক্লিয়ার? এই দিকে কেন হয়নি? তার কারণ হলো এই দিকে কোনো প্রতিবন্ধকতা নাই। 3 নম্বর জোনের বিস্তৃতিতে কোনো প্রতিবন্ধকতা নাই। 3 নম্বর জোনের প্রতিবন্ধকতা তৈরি করে কে? অন্য কোনো জোনের উপস্থিতি, ওকে, অথবা রোডের অবস্থান। রোড যদি এদিকে হতো না, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি 3 নম্বরটা এমনি হয়ে যেত, যদি এইখান থেকে রোড বেরিয়ে যেত। কিন্তু এখানে রোডও দেখতে পাচ্ছি না, কারণ 3 নম্বর জোনে যারা থাকে তাদের লো ইনকাম, তাদের গাড়িও দরকার হয় না বলে সরকার থেকেও কিন্তু এখানে কোনো রোড নির্মাণ করার কোনো প্রাসঙ্গিকতা থাকে না তাত্ত্বিকভাবে, বাট প্র্যাকটিক্যাল অন্য জিনিস। ক্লিয়ার? প্র্যাকটিক্যাল অন্য জিনিস, ওকে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই এদিকেও বাড়তে পারে। এক্সপ্যানশন শুধুমাত্র হবে না, কিন্তু এক্সপ্যানশন করার সময়, হ্যাঁ এক্সপ্যানশন শহর যখন এক্সপ্যানশন করে তখন দেখে ওপেন স্পেস আছে কিনা। ওকে, 3 নম্বর জোন তো ব্লকড অলরেডি। 3 নম্বর জোনে যারা শ্রমিক তাদের বাড়ি আছে, তো সেই শ্রমিকের বাড়িকে উচ্ছেদ করে শিল্প নির্মাণ করে 2 নম্বর জোনের মোটা হওয়ার থেকে লম্বা হওয়াটা বেশি সহজসাধ্য। ওকে, এই কারণে 2 নম্বর লম্বায় বেরোবে, মানে বেশি বাড়বে। ইয়েস, ওর প্যারালাল 3 নম্বরও কিন্তু প্যারালালই বাড়বে, কিন্তু এফেক্ট প্রথম কার উপর কাজ করবে? 2-এর উপরে। 2-এর পরবর্তী রেজোনেন্স প্রতিধ্বনি হিসেবে 3 নম্বর জোনটা বাড়বে। তাহলে এটাকে বলবো আফটার ম্যাথ, পরিণতি, 2-এর পরিণতি। ওকে, তাহলে ফার্স্ট গ্রোথ 2, সেকেন্ড পর্যায়ে যদি গ্রোথ হয় 3 হবে। ওকে, শিল্প প্রথমে তৈরি হয়, তাই না? রাস্তা প্রথমে তৈরি হয়, রাস্তার মোড়ে চায়ের দোকান পরে হয়, আর রাস্তার মোড়ে চায়ের দোকানকে দেখে অন্য কিছু দোকান আরও পরে হয়। ওকে, ফাইনালি গ্রোথ হয়ে একটা সেটেলমেন্ট তৈরি হতে আরও সময় লাগে। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে এই জন্য আমি বলছি 2 নম্বরটা মাথায় 2 দিকে অগ্রসর হবে। ক্লিয়ার? যদিও এই গ্রোথের কথা তিনি বলেননি, বাট এটা আমরা অ্যাড করলাম এই কারণে আরবান মরফোলজি পড়ছি না। ওকে, আরবান গ্রোথ তো পড়তেই হবে। ক্লিয়ার? হ্যাঁ, তিনি এই কনসেন্ট্রিক জোন থিওরি কিন্তু গ্রোথকে তিনি ব্যাখ্যা করেছিলেন, ইডব্লিউ বার্জেস, যেটা আমাদের সিলেবাসে পাঠ্যসূচিতে ছেলেপিলেরা টিচাররা ইগনোর করে। কেন? তার কারণ এই গ্রোথকে কেউ ব্যাখ্যা করেন না। কেন জানি না কেন, বাট কিন্তু কেউ আলোচনা করে না। কিন্তু এটা জেনে রাখো, যেহেতু ইডব্লিউ বার্জেসের তত্ত্বটা চার্লস ডারউইনের অরিজিন অফ দ্য স্পিসিস দ্বারা অনুপ্রাণিত হয়ে স্পিসিস ইনভেশন, তারপরে স্পিসিস রিচনেস ইনভেশন, এগুলোর উপরে তিনি কিন্তু বেশি আলোকপাত করেছিলেন, এবং তিনি দেখিয়েছিলেন যে জোনগুলো কিন্তু ইনভেশন করতে পারে। একটা জোন আর একটা জোনকে ইনভেশন, পরাক্রম করতে পারে, একটা জোন আর একটা জোনকে গ্রাস করতে পারে। ওকে, যেমন বাস্তুতন্ত্রে যেমন হয় তেমনই হয় এই জোনেও। আর এই জন্য এইটাকে ইকোলজিক্যাল মডেল বলা হয়। আগের দিন বলেছিলাম, আমি আবার বললাম। ওকে, কনসেন্ট্রিক জোন থিওরিকে বলা হয় ইকোলজিক্যাল মডেল, বিকজ চার্লস ডারউইন দ্বারা ইডব্লিউ বার্জেস ব্যাপক উদ্বুদ্ধ হয়েছিলেন। চার্লস ডারউইনের অরিজিন অফ দ্য স্পিসিস দ্বারা, ওখানে কি চার্লস ডারউইনের অরিজিন অফ দ্য স্পিসিসে স্পিসিস ইনভেশন, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এসব আছে, এইসব বিষয়গুলো, এইসব চ্যাপ্টারগুলো আছে। তো সেইগুলোর দ্বারা তিনি বললেন যে ভূমির ব্যবহারে, যে একটা ভূমির ব্যবহার আর একটা ভূমির ব্যবহারকে গ্রাস করে কখনো কখনো। এটা যেন ইকোলজিতে, বাস্তুতন্ত্রে একটা জীব যেমন করে একটা জীবকে যেমন ইনভেশন করে, পরাক্রম করে, রাজা যেমন দুর্বল রাজাকে, সবল রাজা যেমন দুর্বল রাজাকে পরাক্রম করে এবং তার সাম্রাজ্যকে গ্রাস করে, ঠিক তেমনি বাস্তুতন্ত্রের মতো, রাজাদের মতো, রাজার কথাটা তিনি বলেননি, এটা আমি বলছি। ওকে, বাস্তুতন্ত্রের মতো একটা জোন আর একটা জোনকে গ্রাস করে, আর দ্যাট মিনস এটার গ্রোথ হয়। ওকে, এটার গ্রোথ কিন্তু ইডব্লিউ বার্জেস নিজে মুখেই বলেছেন, সরি মুখে বলেনি, ওকে লিখেছিলেন। ওকে, তো তিনি কিন্তু তার তত্ত্বে কিন্তু উল্লেখ করেছেন যে গ্রোথ হবে। তো যদি এই তত্ত্বের মডিফাইড রূপ হয় তাহলে এটার কেন গ্রোথ হবে না? ক্লিয়ার? আর গ্রোথ হলে কেমনভাবে হবে এটা জেনে রাখো। লিখতেও পারো, নাও লিখতে পারো, বাট লেখা দরকার। ক্লিয়ার? কেন 2 নম্বর কোন দিকে গ্রোথ হবে বুঝতে পারলে, আর এটাও তো বুঝতে পারলে যে 2-এর প্যারালাল কেন এইদিকে 3 হয়নি। ক্লিয়ার?
কেন তিনটা একদম বিস্তীর্ণ কন্টিনিউয়াস হয়েছে? বিকজ এখানে কোনো অবস্টাকল নাই। কি অবস্টাকল? অবস্টাকল মানে হচ্ছে প্রতিবন্ধকতা, অন্য কোনো জোনের অস্তিত্ব নাই। ক্লিয়ার? এই যে ইনফরমেশনগুলো বলছি এগুলো হচ্ছে বিয়ন্ড ইয়োর সিলেবাস, বিয়ন্ড ইয়োর বুক। ওকে, তোমার বইয়ের বাইরের কথা বলছি আমি, হ্যাঁ। ওকে, এটা নিয়ে আমরা যদি অ্যানালাইসিস করি, শুধুমাত্র যা পড়লাম সেটা যদি বলি, তাহলে আমার ক্লাস করবে কেন তুমি? তাহলে হোয়াট নিউ? তুমি নতুন কি পাবে আমার কাছ থেকে? যদি বলতে হয় তাহলে আমি যেগুলো বলছি এগুলো হচ্ছে অ্যানালাইটিক্যাল পার্ট অফ হোমার হোয়াইটের সেক্টর মডেল। ক্লিয়ার? নেক্সট, তাহলে 2 নম্বর গেল, 3 নম্বর গেল। এবার আমরা যাবো 4 নম্বর জোন। 4 নম্বর জোনে সবই তো সার্কেল ছিল, বাট এখানে হ্যাঁ 4 নম্বর জোনটা আছে, কিন্তু এইদিকে নাই, এদিকে আছে। ওকে, যেহেতু 4 নম্বর জোনে জোন অফ বেটার রেসিডেন্ট, ওকে, মানে হলো মিডিল ক্লাস। ওকে, সমাজকে আমরা 3টে ভাগে ভাগ করে থাকি ইন জেনারেলি, গড়পত্তা, আপার, মিডল, লোয়ার। ওকে, লোয়ারে দেখলাম 3 হলো লোয়ার। ওকে, তাহলে এবার মিডিলে দেখি, মিডল ক্লাস মানুষ। এখানে মিডল ক্লাস মানে হচ্ছে শিল্পের যারা ইঞ্জিনিয়ার, তারা কথা যারা দৈহিক পরিশ্রম না করে বুদ্ধি দিয়ে যারা ইনকাম করে তারা হলো ইঞ্জিনিয়ার। ওকে, তো ইঞ্জিনিয়ার গ্রুপ যারা, দ্যাট ইজ মিডল ক্লাস, এরা এই 4 নম্বর জোনে থাকবে। ওকে, অবশ্যই তারা গাড়ি তো কিনতেই পারে, তো গাড়ি যদি কিনে অবশ্যই তাদের একটা রাস্তা দেখাতে হবে। আমরা এই জন্য একটা রাস্তা দেখিয়ে দিব, বাট সেই রাস্তাটা এই 2 নম্বর রাস্তার মতো নয়। এক্ষেত্রে বলে রাখি, এই যে রাস্তা যেটা তোমরা ড্র করবে না, ঠিক মোটা রাস্তা বানাবে। এই 2 নম্বর জোনের উপর দিয়ে যে রাস্তা যাবে সব থেকে মোটা, মানে দুবারের পেন ঘষে দিবা, বাস মোটা হয়ে যাবে। তারপরে 5 নম্বর জোন, এইটা কিন্তু অতটা মোটা থাকবে না যতটা 2 নম্বর থাকবে। ন্যাশনাল হাইওয়ে, এটা স্টেট হাইওয়ে, বাট এটাও স্টেট হাইওয়ে, বাট অতটা উন্নত নয়। 4 নম্বর 2 জায়গাতে কিন্তু রাস্তা দিব না। এর মাধ্যমে হোমার হোয়াইট বোঝাতে চেয়েছিলেন 4 নম্বর জোন অত গুরুত্বপূর্ণ নয়, রাস্তা পেতেও পারে নাও পেতে পারে, বাট আমি একটা জোনে রাস্তা দেখালাম আর একটা জোনে আমি রাস্তা ড্র করবো না। তার মানে রাস্তা ইজ নট এ ম্যান্ডেটরি, এখানে রাস্তা থাকবেই না, বাট এই 4 নম্বর জোনে রাস্তা থাকতে পারে। আর এইটাই বোঝানোর জন্য একটা 4-এ রাস্তা থাকে আর একটা 4-এ রাস্তা থাকে না। মডেলটা এরকমই, এখানে তোমার আমার কিছু করার নাই। যেমনটি এঁকেছিলেন হোমার হোয়াইট তেমনটি আঁকতে হবে তোমাকে, আর তা না হলে হোমার হোয়াইট রাগ করবে। ক্লিয়ার? মিনিং, তাৎপর্য একটুর জন্য পার্থক্য হয়ে যাবে। আমরা যখন লিখি তখন আমাদের খেয়াল মতো আপডেট করে নেই। এমনিতে আপডেট করেছিলেন বার্জেসকে আপডেট করে তিনি বানিয়েছিলেন, দেন আমরা আবার নতুন করে আপডেট করে পরীক্ষার খাতায় লিখি। মাথায় যেন থাকে 4 নম্বর জোনে কিন্তু রাস্তা যাবে, সেই রাস্তাটার পুরো মানে মোটা হবে না, পাতলা হবে। কার অপেক্ষা? 2 অথবা 5 অপেক্ষা পাতলা হবে। এটাই বোঝানো যে রাস্তা থাকবে, কিন্তু সে রাস্তা বড় সড়ো রাস্তা নয়, ন্যাশনাল হাইওয়ে নয়। ক্লিয়ার? তাহলে জোন অফ বেটার রেসিডেন্ট, ভালো বাড়ি। ওকে, 3 নম্বর থেকে ভালো বাড়ি, হাইজেনিক। 3 থেকে হাইজেনিক, 2 থেকে অনেক দূরে, কারণ বেটার না, ইনকাম বেশি করলে পলিউটেড এরিয়া থেকে মোস্ট পলিউটেড এরিয়া থেকে তারা দূরে থাকার একটা চেষ্টা করবে। তো তার জন্য 2 থেকে 4-এ আছে, মাঝখানে 3 গার্ড করছে। ওকে, বেটার হয়েছে। নেক্সট, এবার দেখবো কমিউটার জোনটা ছিল কনসেন্ট্রিক জোন থিওরিতে। এটা হলো আপার ক্লাস রেসিডেন্সিয়াল জোন, 5 নম্বর। ওকে, তো কি হয় এখানে? সব থেকে যারা ধনী তাদের জোন। ওকে, কিন্তু হোমার হোয়াইট কিন্তু বার্জেসের থেকে কিছুটা ধার নিলেন। তিনি বলছেন যে কমিউটাররা তো কি করবে? সিবিডিতে যাবে, সিবিডিতে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য চালাবে, তো তাদের জন্য তো গাড়ি লাগবেই, আর তার জন্য তো কমিউটার বলে উল্লেখ করেছেন বার্জেস। কিন্তু তিনি কমিউটার কথাটা বললেন না, তিনি বলেন যে কমিউটারদের গাড়ি চালাতে গেলে রাস্তা লাগবে, আর তো অবশ্যই রাস্তা লাগবেই। রাস্তা লাগার জন্য মানে রাস্তার প্রয়োজনীয়তার জন্য তিনি তার মডেলে রাস্তা এঁকে দিলেন। এই মডেলটা তার আঁকা, যদিও আমি এঁকেছি, হ্যাঁ। তো তার মডেলে কিন্তু রাস্তা আছে 5 নম্বর জোনে, আর এই 5 নম্বর জোনের রাস্তার কারণে 5 নম্বরটা এক্সপ্যান্ড হবে এবং কি হবে? শহর কেন্দ্র থেকে বেরিয়ে যাবে সেক্টরাল প্যাটার্ন। এটাও একটা সেক্টর। তাহলে কোনটা সেক্টর? এটা সেক্টর, সবই সেক্টর, বাট 5 নম্বরটা হবে এলংগেটেড সেক্টর, যেমন 2 নম্বর ছিল তেমন। তাহলে 2-এর সঙ্গে 5-এর একটা মিল আছে আকৃতিগতভাবে, কিন্তু 2-এর সঙ্গে 5-এর কোনো মিল নাই বসতি নির্মাণের দিক থেকে। এখানে শিল্প, এখানে বসতি, এগুলোতে লো ক্লাস, এখানে হাই ক্লাস, আপার ক্লাস, কিন্তু আকৃতিগত মিল আছে। 2টাও লম্বা হয়েছে রাস্তার কারণে, 5টাও লম্বা হলো, এলংগেটেড হলো, সুপ্রসারিত হলো রাস্তার কারণে। তাহলে রাস্তা 2 জায়গায় প্রভাব ফেলছে। ওকে, তার মানে আমরা বলতে পারি সেক্টর থিওরি কনসেন্ট্রিক জোন থিওরির আপডেটেড মডেল ডিউ টু রাস্তার কারণে
বাংলায় যদি বলি তাহলে বলবো ইডব্লিউ বার্জেসের কনসেন্ট্রিক জোন মডেল রাস্তার কারণে, রাস্তার বিন্যাসের কারণে আপডেট হয়ে যা হয় সেটা হলো সেক্টর। ক্লিয়ার? তাহলে কোথায় কোথায় রাস্তার ভূমিকা? 2 এবং 5-এ। দেখো 5 নম্বরটা কিন্তু প্রসারিত হয়েছে। এখন প্রশ্ন হলো 5 নম্বর জনের রাস্তা কেন লাগবে? বিকজ থাকে কারা? কমিউটাররা, রিচ পিপলরা। তো রিচ পিপলরা অবশ্যই ভেহিকল 4 হুইলার অ্যাভেল করতে পারবে, আর তাদের 4 হুইলার নিয়ে সিবিডিতে যাওয়ার জন্য হাইফাই তো রাস্তা লাগবেই। ক্লিয়ার? আর এর জন্য রাস্তা। বুঝতে পারছো দুটোর মধ্যে পার্থক্য? তিনি শুধু টেক্সট বলে দিয়েছেন যে ভাই কমিউটার জোন, কিন্তু তিনি বলছেন না আপার ক্লাস জোন। কিন্তু কমিউটার হবে কি করে? তিনি বললেন রাস্তা দিয়ে কমিউটার বুঝিয়ে দেবো আমি। তিনি বলছেন আমি কমিউটার বোঝাবো লিখে, কোনো রকম ডায়াগ্রাম থাকবে না, রাস্তা রাস্তার গল্প থাকবে না। তিনি বললেন কমিউটার, বাস গল্প। আর তিনি বললেন না কমিউটার কথাটা ইউজ করবো না, আমি রাস্তা আঁকাবো দিয়ে বুঝিয়ে দেবো কমিউটার। আপডেট না, সব কিছু তো আপডেট হয়। তিনি লিখেছিলেন, তিনি ছবি আঁকলেন, পার্থক্য একটাই। ক্লিয়ার? তাহলে কোথায় কীভাবে আপডেট হয়েছে বুঝতে পারছো তো? তো এইভাবে তিনি 5 নম্বর জোনটাকে আলাদাই গুরুত্ব দেন। এবং দেখো সবার থেকে দূরত্বে, 3 নম্বর থেকে দূরে, 4 নম্বর পলিউশন এরিয়া থেকে দূরে। পলিউশন এখানে তো একদম উল্টো দিকে এক্সপ্যানশন হবে, রাস্তার জন্য এইদিকেও এক্সপ্যানশন হবে। ওকে, ক্লিয়ার? তাই ছবি আঁকলে মাথায় যেন থাকে এই জোনটাতে রাস্তা যদি না থাকে তাহলে তোমার ডায়াগ্রাম ভুল, একদম টোটালি রং। ওকে, এইবার এই 3 নম্বর জোন, এই মাঝে মাঝে বিক্ষিপ্ত আকারে 3 নম্বর জোন তৈরি হবে। তার কারণ এরা কি করবে? 5 নম্বর জোন এই সিবিডির কাছাকাছি থাকতে অপছন্দ করবে। 4 নম্বর জোনে মিডল ক্লাস যে পিপল, তারাও সিবিডির কাছাকাছি থাকতে অপছন্দ করবে। আর অপছন্দ করা মানে জায়গাটা ব্ল্যাঙ্ক রাখা, এমটি রাখা। আর ওই সুযোগটা নেবে 3 নম্বর জোনে বসবাসকারী লোয়ার ক্লাস পিপল। ওকে, ওয়ার্কিং পিপল, লোয়ার ক্লাস বলবো না, এ তো ক্লাস সিস্টেম বলছি আমরা, কিন্তু পরোক্ষভাবে ক্লাস সিস্টেম থাকবে। বলবো ওয়ার্কার যারা থাকে, শিল্পের ওয়ার্কাররা। তো শিল্পের ওয়ার্কাররা এই 3 নম্বর জোন 4-এর সিবিডির নিকটবর্তী জায়গাটাকে তারা কিন্তু অকুপাই করবে। তো 3 নম্বর দেখো সব থেকে বেশি প্রাধান্য পেল। তার কারণ যদি সব ক্ষেত্রফল বার করি, এগুলো সব এরিয়া বার করি, তাহলে এরিয়া যদি দেখি আমরা এখন দেখবো সিবিডি এরিয়া সব থেকে কম। তারপরে কি দেখবো? তারপরে দেখবো সিবিডির এলাকা কম দেখবো। তারপরে কারো এলাকা কম দেখবো? এখানে 5 নম্বর জোনের এলাকা কম। কিন্তু এখানে কি দেখেছিলাম? 5 নম্বর জোনের এলাকা সব থেকে বেশি। বাট এখানে কি দেখছি? 5 নম্বর জোনের এলাকা সব থেকে কম। ওকে, দেখো যদি ওয়ার্কিং পিপুল মানে 3, 4, 5-এর মধ্যে কম্পেয়ার করি, এখানে ছিল কি 5 নম্বর জোনে বসবাসকারী মানুষের মানে জায়গাটার পরিমাণ, ক্ষেত্রফল সব থেকে বেশি ছিল। এখানে কি আছে? 5 নম্বর জোনে বসবাসকারী মানুষের যে জায়গা লাগে, বা সরি ভুল বলছি, 5 নম্বর জোনের যে ক্ষেত্রফল সব থেকে কম। সব থেকে বেশি হলো 3 নম্বর জোনের ক্ষেত্রফল। এখানে 3 নম্বর জোনের ক্ষেত্রফল এই 3, 4, 5-এর মধ্যে সব থেকে কম ছিল। ওকে, এখানে এটাই দেখানো, এটাই বোঝানো যে এইটা শিল্পভিত্তিক যে শহর, ওকে, যে শহরগুলো শিল্পের উপরে নির্ভর করে গড়ে উঠেছে, সেই শহরের জন্য সেক্টর মডেল অনেক বেশি প্রযোজ্য হবে দেন ইডব্লিউ বার্জেসের কনসেন্ট্রিক জোন থিওরি। ইডব্লিউ বার্জেসের কনসেন্ট্রিক জোন থিওরি তৈরি হবে শিল্পভিত্তিক শহরের জন্য নয়, যে শহরগুলো বাণিজ্য ভিত্তিক সেগুলোর জন্য বেশি প্রযোজ্য হবে। চিকাগো তৎকালীন 1925 সালে চিকাগো শহরটা ছিল ব্যবসা ভিত্তিক শহর, কিন্তু হোমার হোয়েট যে 64টা শহরকে তিনি অবজার্ভ করেছিলেন সেই শহরগুলো ছিল মোস্টলি শিল্পভিত্তিক শহর। ওকে, শহরকে ফাংশনের অনুযায়ী মানে কার্যকারিতার অনুযায়ী বিভিন্ন রকম ভাগে ভাগ করা হয়। শিল্পভিত্তিক শহর, আমাদের বহরমপুর শহর শিল্পভিত্তিক শহর, ইয়েস আর নো? কি হবে অ্যান্সার? বহরমপুর শিল্পভিত্তিক শহর। তাহলে কি ভিত্তিক শহর? হ্যাঁ, বাণিজ্য ভিত্তিক শহর বলা যেতে পারে, কিন্তু যেটা বলতে হয় সেটাকে বলা হয় প্রশাসনিক শহর। প্রশাসনিক শহর মানে সদর শহর। ওকে, বহরমপুরে যে সমস্ত প্রশাসনিক কাজকর্মগুলো হয় সেগুলোর হাব, এটা হলো সেন্ট্রাল প্লেস কার? সমস্ত কমার্শিয়াল কাজকর্মগুলো করার জন্য। ইয়েস, সেই সময় 1700 সালের দিকে কাসিম বাজার ছিল একটা কমার্শিয়াল হাব বা কমার্শিয়াল শহর। সেখান থেকে ওটা হয়ে গেছে ডিকে টাউন, অবলুপ্ত শহর। এখন বহরমপুর হয়েছে কি শহর? কমার্শিয়াল টাউন বাট অ্যাডমিনিস্ট্রেটিভ টাউন। যদি বহরমপুরের আরও আগে দেখি মানে গোড়ার দিকে দেখি, তাহলে বহরমপুর ছিল একটা ডিফেন্স টাউন। এখানে মহাবিদ্রোহ হয়েছিল,
যুদ্ধ করার জন্য ওই স্কোয়ার ফিল্ডে চারিদিকে দেখবা ক্যান্টনমেন্ট আছে, সেনা ছাউনি আছে। ক্যান্টনমেন্ট মানে হচ্ছে সেনা ছাউনি। ওই সেনা ছাউনিগুলোতে সেনাদেরকে রাখা হতো, ঘোড়া রাখা হতো, হাতি রাখা হতো, এবং সেই জায়গাকে কেন্দ্র করে গ্রোথ হতে শুরু করে। তো বহরমপুরের আদিকালে ছিল একটা ডিফেন্স টাউন। ক্লিয়ার? ডিফেন্স টাউন মানে সেই শহর যেখানে প্রতিরক্ষার কারণে গড়ে ওঠে। আয়েশবাগ ডিফেন্স টাউন, টাউন নয় বাট একটা জায়গা, একটা ভিলেজই বলবো। ওকে, আয়েশবাগ হলো ডিফেন্স ভিলেজ। বহরমপুর ওরকম ডিফেন্স টাউন ছিল ইন টার্মস অফ ফাংশন। ক্লিয়ার? আর আজকে দিনে প্রশাসনিক শহর, সঙ্গে ব্যবসা, প্রশাসনিক এবং বাণিজ্যিক শহর হলো বহরমপুর। লালবাগ, লালবাগও প্রশাসনিক শহর ছিল, একটা সময় প্রশাসনিক শহর ছিল। ওকে, তো এইভাবে যে কোনো শহরের ইতিহাস যদি দেখি তাহলে দেখব শহরের, বা ফাংশন যদি দেখি, কার্যকারিতা দেখি, তাহলে আমরা দেখব ফাংশনাল একটা রূপ থাকে। তো এটা হলো ইন্ডাস্ট্রিয়াল টাউনের এক্সাম্পল। মানে এই মডেলটা ইন্ডাস্ট্রিয়াল শহরের জন্য বেশি প্রযোজ্য হবে, এই শহরটা ব্যবসা ভিত্তিক সমাজের জন্য বেশি প্রযোজ্য হবে। ওকে, তার মানে এটা সব জায়গায় কিন্তু প্রযোজ্য হবে না। শিল্পভিত্তিক শহরের সংখ্যা গোটা পৃথিবীতে বেশি। কেন বেশি? কারণ শিল্প শহরে থাকার চান্স বেশি থাকে। ওকে, এবার আমরা একটা জিনিস বলি, দেখো 3 নম্বর জোন বেশি, তার মানে কি করে বুঝলাম? আচ্ছা, ওয়ান সেকেন্ড, আর একটা বলি যে কি করে আমরা বলছি যে হোমার হোয়েটের সেক্টর থিওরিটা শিল্পভিত্তিক শহরের জন্য বেশি অধিক প্রযোজ্য। এ কথা বলছি কি করে, কোন সাহসে? এর একটাই লজিক, যদি এরিয়া দেখি তাহলে দেখব 3 নম্বর জোনের এরিয়া সব থেকে বেশি, তার মানে হলো এখানে ওয়ার্কার পিপলের সংখ্যা বেশি আছে, তার মানেই জানতে হবে এখানে শিল্প বেশি আছে। ওকে, আর এই কারণে শিল্পের কর্মচারীদের সংখ্যাও বেশি আছে, তার মানে শিল্পভিত্তিক শহর। কিন্তু এখানে যদি দেখা যায় তাহলে দেখব 3 নম্বর জোন 5 নম্বর জোন অপেক্ষা অনেক ছোট। ওকে, 5 নম্বর জোন সব থেকে বড়। তাহলে ওয়ার্কারের মানে শিল্প থাকতে পারে কিন্তু শিল্পের আধিক্য ততটা নাই। কি করে বুঝলাম? কারণ শিল্পের কর্মচারী কম। কি করে বুঝলাম? 3 নম্বরের এরিয়া কম। 3 নম্বরের এরিয়া আমাদের এটাই তথ্য দেয় যে এখানে ওয়ার্কারের সংখ্যা কম আছে। ওকে, আর ওয়ার্কারের সংখ্যা কম থাকা আমাদের এটাই প্রমাণ দেয় যে এখানে শিল্প কম আছে। 5 নম্বর জোনের ব্যাপক এরিয়া এটাই প্রমাণ দেয় যে এখানে আপার ক্লাস মানুষের সংখ্যা বেশি আছে, মানে বাণিজ্য করে এখানে। ওকে, তাই এটা হলো বাণিজ্য ভিত্তিক শহরের জন্য অধিক প্রযোজ্য। তৎকালীন চিকাগো তাই ছিল। ক্লিয়ার? আর এখানে সেই রকমভাবে 5 নম্বর জোনের কিন্তু এরিয়া দেখতে পেলাম না। ওকে, তাই এই শহরটা শিল্পভিত্তিক শহরের জন্য অধিক প্রযোজ্য। যদি এই প্রসঙ্গে বলে রাখি, কন্ডিশন টু বি অ্যাপ্লাইড, যদি কনসেন্ট্রিক জোন থিওরি এবং সেক্টর থিওরিকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে বলবো আমরা এই কথাটা। কিন্তু যদি প্রশ্ন আসে যে নিচের কোন মডেলটি এই শিল্পভিত্তিক সমাজের জন্য প্রযোজ্য, তাহলে মাল্টিপল নিউক্লিয়ার হবে। বাট সেটা তো আমরা এখন পড়িনি, আমরা তো কম্পেয়ার করছি দুটোর মধ্যে। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? আমরা কম্পেয়ার করছি দুটো মডেলের মধ্যে। বুঝা গেল? সবার কাছে ক্লিয়ার? কারো কোনো ডাউট, কোনো প্রশ্ন? অনিশের কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই, তাই তো? তাহলে শেষ করছি। পারা যাবে লিখতে? আমার নোটের মধ্যে যে কথাগুলো বললাম এর খুব অল্প লেখা আছে। ওকে, যেগুলো বলেছি সেগুলো হচ্ছে অ্যানালাইটিক্যাল পার্ট, মানে শুধু তত্ত্ব নয়, তত্ত্বের অনেক অ্যানালাইসিস, যেগুলো আমরা আরবান জিওগ্রাফি পড়তে গিয়ে ইজিলি করতে পারি। আমি সেগুলোই করেছি। ক্লিয়ার? যেগুলো কিন্তু তোমার নোটে বা কোনো বইয়ে থাকে না ইন জেনারেলি। ক্লিয়ার? ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, হতেই পারে 1 নম্বর এক্সপ্যান্ড হতে পারে, কঠিন আছে এক্সপেনশন করা, ভার্টিক্যাল এক্সপেনশন হতে পারে।